দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ হবে ট্যাগ অফিসার। জ্বালানি তেলের মজুত প্রতিরোধ ও নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন। টানা ৭ দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম। ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে খাল পুনর্খনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, কথাটি সংবিধানের লঙ্ঘন, পোস্ট আসিফ মাহমুদের। বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই। নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশে সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ এক বার্তায় মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তে বলা হয়, দেশের সব পেট্রোল পাম্পের জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগ করতে হবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিপিসি ট্যাগ অফিসার নিয়োগ করবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ব্যতীত জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন। ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন ও দৈনিক প্রতিবেদন দেবেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মচারীকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগপূর্বক জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে তথ্য পাঠানোর জন্য সংশ্লিষ্ট সব দপ্তর বা সংস্থাকে অনুরোধ করা হয়েছে। জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনের শৃঙ্খলা রক্ষা এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে দেশের বিভিন্ন ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও দাম বাড়ায় অননুমোদিত জ্বালানি তেল মজুতের অপচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। জ্বালানি তেল মজুতের অপচেষ্টা প্রতিরোধ, জ্বালানি তেল বিপণনের শৃঙ্খলা রক্ষা এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে। ডিপোর নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে মোতায়েন কার্যক্রম একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় পরিচালিত হচ্ছে। ইউনিট সদর থেকে দূরবর্তী স্থানে দায়িত্ব পালনের সুবিধার্থে নিরাপদ স্থানে অস্থায়ী বেজ ক্যাম্প স্থাপন করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে। এছাড়াও সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার প্রতিরোধে সীমান্তে অতিরিক্ত টহল পরিচালনা, নৌ টহল জোরদার, চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা এবং সীমান্তবর্তী অঞ্চলে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী আইসিপি ও এলসিপিগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি আমদানি রপ্তানিতে ব্যবহৃত ট্রাক, লরি সহ বিভিন্ন যানবাহনে নিয়মিতভাবে তল্লাশি করা হচ্ছে। দেশের বাজারে টানা ৭ দফা কমার পর আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নতুন করে ভরি প্রতি ২,১৫৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছে ২,৩৭,০১২ টাকা। আজ সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২,২৬,২৮২ টাকা। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১,৯৩,৯১৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১,৫৭,৯৩১ টাকা। বাজুসের তথ্য মতে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৪৮ বার সমন্বয় করা হয়েছে। এদিকে স্বর্ণের দাম বাড়লেও রূপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে, যেই কর্মসূচি পরবর্তীতে কৃষিতে বিপ্লব এনেছে। শুধুমাত্র রাজনৈতিক সংকীর্ণতার কারণে খাল খনন কর্মসূচি আর চালু রাখা হয়নি। এতে ক্ষতি হয়েছে বাংলাদেশের জনগণের। সরকার ভবদহ এলাকার মানুষের দুঃখ কষ্টের স্থায়ী সমাধানের সূত্র খুঁজে বের করতে চায় উল্লেখ করে তিনি বলেন, এই অঞ্চলে জলাবদ্ধতা দূর করতে ৮১.৫
50 কিলোমিটার নদী দখল পুনর্খননের কাজ চলমান রয়েছে। যশোর জেলা প্রশাসক আশেক হাসানের সভাপতিত্বে কেশবপুর উপজেলার বুরুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাল পুনর্খনন অনুষ্ঠানের উদ্বোধনে তিনি এই বক্তব্য দেন। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মামুনুর রশিদ, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ ব্যানার্জি সহ অন্যরাও আলোচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বুরুলি খালের মাটি কেটে পুনর্খনন কাজের উদ্বোধন করেন। বুরুলি খালটি পুনর্খনন কাজ সম্পন্ন হলে উপজেলার বুরুলি, পাথরা, পাজিয়া, চুয়াডাঙ্গা ও কৃষ্ণনগর বিলের পানি সহজে অপার ভদ্রা নদীতে নিষ্কাশিত হতে পারবে। খালটি পলিতে ভরাট হওয়ায় ওই এলাকার পানি নিষ্কাশিত হতে না পেরে জলাবদ্ধতা হওয়ার কৃষকরা ফসল উৎপাদন থেকে বঞ্চিত হতেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক কথাটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। শুক্রবার সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। এই সংক্রান্ত স্ট্যাটাসের লিঙ্কটি নিজেদের মিডিয়া সেলের গ্রুপে শেয়ার দিয়েছে এনসিপি, যদিও আইডিটি অফিসিয়াল নয়। এ বিষয়ে জানতে চাইলে এনসিপির মিডিয়া সেলের সদস্য আরাফাত গণমাধ্যমকে জানিয়েছেন, এটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নিজস্ব ফেসবুক আইডি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে কোনো ধরনের প্রশাসনিক প্রতিবন্ধকতা নেই বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন স্পষ্ট করেছেন, কোনো দেশি চ্যানেল আইপিএল সম্প্রচারের আবেদন করলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে। আজ থেকে শুরু হওয়া আইপিএল এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ। নেপালে গত বছরের রক্তক্ষয়ী গণবিক্ষোভ ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আজ ভোরে রাজধানী কাঠমান্ডুর উপকণ্ঠে নিজ বাসভবন থেকে তাদের আটক করা হয়। 2025 সালে নেপালে দুর্নীতিবিরোধী এক ভয়াবহ ছাত্র যুব বিদ্রোহ শুরু হয়, যা পরবর্তী সময়ে সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। ওই সময় বিক্ষোভ দমনে পুলিশের গুলিতে অন্তত 77 জন নিহত হন। সরকার গঠিত একটি তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী ওলি ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছিলেন। প্রতিবেদনে অভিযোগ করা হয়, তারা গুলি চালানো বন্ধ বা নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করেননি, বরং তাদের অবহেলার কারণেই এত প্রাণহানি ঘটেছে। এই অপরাধে তাদের 10 বছর পর্যন্ত কারাদণ্ডের সুপারিশ করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।